ব্লগটা শুরু করার আগে একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে, বছরে ঋতু কটা? ছোটবেলায় শুনেছিলাম 6টা ঋতু, আর একটু বয়স বাড়তে বাড়তে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে ঋতু দাঁড়ালো 3টে, শীত, গ্রীষ্ম আর বর্ষা। বর্তমানে ঋতু এসে দাঁড়িয়েছে 2টো, 9 মাস বর্ষাকাল আর 3 মাস গরমকাল। শীতকালের অস্তিত্ব যেন ধীরে ধীরে লোপ পাচ্ছে। আমার মতন কিছু হুজুগে ভ্রমণ পিপাসু আছে যারা এই শীতের আমেজ পেতে পাহাড়ের দিকে ছুট লাগায়। আমিও সেরকমই। তার আগে বলি আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এই 1 নম্বর গেট যে গুরুদ্বার আছে তার থেকে একটু আগে দাঁড়িয়ে আছি। এখান থেকেই আরেকটা নতুন যাত্রা করব বাসে করে। তার আগে বলি আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 8 তারিখ 2025, আর যথারীতি কলকাতার টেম্পারেচার দেখাচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আপনারা প্রশ্ন করতে পারেন কেন আমি 1 নম্বর থেকে বাস ধরছি। প্রথম কথা হচ্ছে 1 নম্বর আমার বাড়ির খুব কাছে, এখান থেকে 9-10 কিলোমিটার দূরে যাচ্ছে আমার বাড়ি। তার আগে বলি দেখি এখানে ইজি রাইডের বাস এসে দাঁড়িয়েছে, এখান থেকে বোর্ডিং পয়েন্ট একটা। মূল কথায় আসি, আজকে আমার বাস ছিল স্প্ল্যানেড থেকেই, আমার বোর্ডিংও স্প্ল্যানেড থেকেই ছিল। ব্যক্তিগত কিছু কাজ পড়ে যাওয়ায় আমি স্প্ল্যানেড যেতে পারিনি। এখানে আমার খরচাও বেঁচেছে, আর বাড়িতে কিছুক্ষণ থাকতে পেরেছি, খাওয়া দাওয়া করে আমি এখানে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 10:45। আমার বাস আসবে, সেটা আমি ট্র্যাক করছিলাম, সেটা পরে আমি দেখাচ্ছি। তো এই একটা কারণেই হচ্ছে আমার এবার আজকে এই বাস যাত্রা। আর যদি বলেন যে পাহাড়ে কোথায় যাচ্ছি, সেটা নয় পরের এপিসোডেই আমি রিভিল করব। এবারে অবশ্যই পাহাড়ে যাত্রা হচ্ছে আর বাসে করে। ইদানিংকালে বাসের ব্লগগুলো আপনারা খুব পছন্দ করছেন বলেই এবারও আমার বাসে যাত্রা। যথারীতি বাসের টিকিট কেটেছি রেড বাস থেকে, আর এবারও আমার যাত্রা হতে চলেছে বলবোতে। এখানে সামনে বেরিয়ে যাচ্ছে ইজি রাইড। এই ইজি রাইডে করে যাওয়ার অভিজ্ঞতা আমার আছে। যখন ইজি রাইড প্রথম চালু হয়েছিল 2024-এর ফেব্রুয়ারি নাগাদ, তখন আমার একটা ব্লগ আছে এদের উপরে। সেই ব্লগটা আপনারা অনেক পছন্দ করেছিলেন। দেখুন ব্যাপক লাগে দেখতে। 9600S, যদি এটা স্লিপার বাস। আর স্লিপার বাসে আমার একটু অসুবিধা হয়, যাই হোক সেবার গিয়েছিলাম। ওরা প্রথম বেশ রেড বাস অ্যাপ থেকে আমার বাসটাকে ট্র্যাক করছিলাম। দেখুন এখন বাসটা আছে হচ্ছে ওই শিয়ালদার যে জাস্ট পেরিয়েছে ভিক্টোরিয়া কলেজের কাছে। তারপর ওটা আসবে হচ্ছে আপনার মানিকতলা দিকে বাগমারি হয়ে ভিআইপি রোড ধরে 1 নম্বর। একটার পর একটা বাস এসে গেছে। এবার হচ্ছে এক্সপ্রেস লাইন। এই এক্সপ্রেস লাইনে করে আমার রিটার্ন জার্নির ভিডিও আছে আমার চ্যানেলে। সেবার আমি বঙ্গুমা স্বীকৃতি এসেছিলাম। যাই হোক, এটা যে স্লিপার বাস সেটা ছিল সেমি স্লিপার, দারুণ ছিল সেই সিটটা, খুব ভালো। আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে আরও কিছুটা এগিয়ে গেলে 2.5 নম্বর গেটের যে সিগন্যাল, সেখানে কিন্তু নতুন জয় হিন্দ মেট্রো স্টেশন। 9টায় বাসটা ছেড়েছে হচ্ছে এসপ্ল্যানেড থেকে। এসপ্ল্যানেড থেকে মোট যাত্রাপথ হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত হচ্ছে 586 কিলোমিটার, প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি। মধ্যবর্তী অনেকগুলো বোর্ডিং পয়েন্ট আছে। বাগুইআটিতে ছিল, তারপর এয়ারপোর্টে আছে 1 নম্বর গেটের কাছে, তারপর বারাসাতে আছে, বিরাটি মোড়ে আছে। 2টো হল্ট আছে এই যাত্রাপথে। সেটা হচ্ছে কৃষ্ণনগরে, তারপরে হল্ট হচ্ছে প্রায় ভোর কালকোলাতে। আচ্ছা, একটু রুট সম্বন্ধে আপনার ধারণা দিয়ে দিই। দেখুন বাসটা ছাড়ছে হচ্ছে, বাসটা ছেড়ে আসছে স্প্ল্যানেড থেকে, যেখান থেকে আমার ওঠার কথা ছিল। তারপরে পরের বোর্ডিং পয়েন্ট বাগুইআটি, তারপর কলকাতা এয়ারপোর্ট যেখানে থেকে আমি বোর্ড করব। এর পরের বোর্ডিং পয়েন্ট বিরাটি মোড়, আচ্ছা মধ্যমগ্রাম, রানাঘাট। আচ্ছা, রানাঘাটের পর কৃষ্ণনগর হয়ে বাসটা চলেছে গির্জা মোড়, যেটা পৌঁছানোর কথা রাত্রি 2:30-টার দিকে। তারপর ফরাক্কা বাস স্ট্যান্ড, তারপর কালিয়াচক চৌমাথা, মালদায় পৌঁছানোর কথা 4:15-তে। তারপর গাজলে 4:45 মানে 4:45 নাগাদ। রায়গঞ্জ শিলিগুড়ি মোড়, সেটা 5:30টার সময়। আচ্ছা, কিষানগঞ্জ পৌঁছানোর কথা হচ্ছে 7:30টা। আর শিলিগুড়ি তেনজিং নর্গে যে বাস স্ট্যান্ড আছে তার কাছে পৌঁছানোর কথা হচ্ছে সকাল 9টা নাগাদ। আমি যদি প্ল্যানেট থেকে বোর্ড করতাম, এই 586 কিলোমিটার যাত্রা করতে এই বাসের বা আমার সময় লাগতো প্রায় 12 ঘন্টা। বহু মানুষ আমার এই বাসের ভিডিওগুলো ভালো লাগছে, এটা আমি বুঝতে পারছি। মেসেজ করছেন, কমেন্ট করছেন, তারা বলছে দাদা চালিয়ে যান। আর কিছু মানুষ তারা বলছে কখনোই বাস ট্রেনের বিকল্প হবে না। আমি সবসময় ভিডিওতে বলি যে আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য কখনোই ট্রেনের বিকল্প বাসকে তুলে ধরা নয়। আমার যখন মানুষের পক্ষে ট্রেনে যাওয়ার সুবিধা হবে না, মানে টিকিট পাবে না, তখন বিকল্প ব্যবস্থা যদি বাস হয় সেই ব্যাপারেই আমার তুলে ধরা আর এই ইনফরমেশান দেওয়া। এছাড়া যারা বাসে যেতে ভ্রমণ করেন বিভিন্ন মানুষ আছেন, তাদের জন্য তো অবশ্যই আমারও ট্রেনে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। কিন্তু ইদানিংকালে বাসে ভ্রমণ করতেও বেশ আমার ভালোই লাগছে।
একবার আপনাদের গুরুদ্বারাটাও দেখাই। গুরুদ্বারার সামনেটা অন্ধকার, এটা হচ্ছে ব্যাপারটা। এখান থেকে দেখাই দাদা, এই যে গ্লো সাইনবোর্ডটা দেখা আছে, ওই যে গুরুদ্বারা, ওখানটা একদম অন্ধকার বলে আমি এখানটা এসে দাঁড়িয়েছি। গতকাল লুনার এক্লিপস ছিল, কারা কারা দেখেছেন লুনার এক্লিপস? ছবি তুলেছেন? পারলে আমাকে ইনস্টাগ্রামে পাঠাবেন। আমি তুলেছি কিন্তু অতটা ভালো আসেনি। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো অনেকে আমাকে মেসেজ করে বলছে, দাদা আপনি কি মাইক্রোফোন ইউজ করেন? আগে তো রোড ইউজ করতেন, রোড খুব ভালো, কিন্তু ইদানিংকালে আমি ডিজিআই মাইক মিনিটা ইউজ করছি, বেশ ভালো, বেশ ভালো মাইক মিনি। আপনারা ইউজ করতে পারেন। বিশেষ করে এর ব্যাটারি ব্যাকআপ ট্রিমেন্ডাস, একটা রিচার্জেবল একটা কেসের মধ্যে দেয়, দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। ঘড়িতে বাজে 10:05, বাসটা প্রায় বাগুইঘাটি পৌঁছবো করছে। বাসটা চলে যাবে, তার আগে একটা তথ্য দিয়ে দিই। সেটা হলো আমার টিকিট ছিল হচ্ছে 7 তারিখে। তো বাড়ি থেকে বললো যে চন্দ্রগড় আছে, আর আজকে বেরোতে হবে না, কোনো শুভ কাজ যার জন্য আজকে দিনটা পারফেক্ট না। তখন আমি কি করলাম, রেড বাসে আমার তো টিকিট কাটা ছিল, ওরা 59 টাকা দিল, তার পরিবর্তে ডেটটাকে রিশিডিউল করে দিল, 7 তারিখের জায়গায় 8 তারিখ করে দিলাম। 10:22 অবশেষে আমাদের বাস এসে হাজির। 3 নম্বর। ও দাদা, হ্যাঁ আপনাকে ফোন করেছিলাম তো? ও আচ্ছা, ঠিক আছে, এখানেই আমার সিট আছে। আচ্ছা, এই যে রিডিং লাইট আছে, এগুলো বাদ বাকি আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে উঠতেই আমাদের জাস্ট ব্রেকের তরফ থেকে একটা স্ন্যাক্সের বক্স দিল, কি আছে আমি এখনো দেখিনি। আর এখানে একটা জলের বোতল দিয়েছে, এই যে জলের বোতল। আমাদের ক্যামেরা খুলে আপনারা দেখতে পাবেন না। কিছু তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে লোকনাথ বাস সার্ভিসের সঙ্গে আমার এটা প্রথম যাত্রা। এর আগে বিভিন্ন বাস অপারেটরের সঙ্গে আমি যাত্রা করেছি, ওনাদের সঙ্গে এটা প্রথম যাত্রা হতে চলেছে। আর এটার একটা কারণ আছে, স্পেসিফিক কারণ আছে। সেটা হচ্ছে আমি আগের বিভিন্ন ব্লগেও বলেছি, আমার একটু স্লিপার বাসে যেতে সমস্যা হয়, একটু সাফোকেটিভ লাগে আমার। ওয়েদার যদি সিটার বা সেমি স্লিপার হয় আমার কোনো অসুবিধা হয় না। তো আমি যখন রেড বাসে বিভিন্ন বাস চুজ করছিলাম, তাহলে তখন দেখলাম সিটার বাস ছিল এটা, আর কিছু এনবিএসটিসি ছিল বা এসবিএসটিসি বাস ছিল। তার মধ্যে এসবিএসটিসিটা এসি ছিল না, নন এসি ছিল। তাতে লোকনাথ বাস সার্ভিসটাই একমাত্র পেলাম যেটা রাতের দিকে ছিল, ফলে তাই জন্য এদের টিকিটটা কাটা। আর এবার উত্তরবঙ্গ যাত্রা, এই কারণেই লোকনাথ ট্রাভেলসের সঙ্গে। যাই হোক, এনাদের সঙ্গে যাত্রা করার অভিজ্ঞতা তো শেয়ার করব কালকে সকালবেলা গিয়ে। এখন ঘড়িতে বাজে 10:25, এখন আমরা এসে গেছি জায়গাটার নামটা আমি জানি না, যেখান থেকে আমাদের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েটা আলাদা হয়ে যায় আর সোজা যশোর রোড চলে যায়। আমার একটা স্বভাব আছে, সেটা হচ্ছে ভালো বলেন আর খারাপ বলেন, আমি খুব বকবক করতে পারি এবং মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি একাত্ম হয়ে যেতে পারি। আমার কো প্যাসেঞ্জার দেবজ্যোতির সঙ্গে 5 মিনিট হলো আলাপ হয়েছে। দেবজ্যোতি, তোমাকে মনে হচ্ছে আমি কতদিন চিনি, তাই তো? আচ্ছা, দেবজ্যোতি উঠেই আমার একটা কাজ করে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে স্ন্যাক্স বক্সে কি দিয়েছে দেবজ্যোতি তুমি বলো? একটা বার্গার মনে হচ্ছে, তাই তো? এটা ভেজ বার্গার হবে। ভেজ বার্গার আছে, এটা যেমন হচ্ছে সুইট হবে কোনো কিছু, এটা সুইট আছে, তাই তো? আচ্ছা, ওপেন করো। আচ্ছা, হ্যাঁ মিষ্টি একটা, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আমার ভাড়া পড়েছে ওই 1100 সামথিং, 1200 টাকা ছিল। আমি একটা 75 টাকার ছাড় পেয়েছি আমার রেড বাসের, আমার অ্যাকাউন্টে একটা কি একটা ছাড় দিয়েছিল। যাই হোক, আমি ফ্রিকোয়েন্টলি তো যাত্রা করছি, ওই জন্য। তোমার কথা বলেছে ও দেবজ্যোতি কিন্তু রায়গঞ্জ নামবে, ওই জন্য ওর ভাড়াটা পড়েছে 849, আর আমার পড়েছে ওই 1100 সামথিং। তবে একটা জিনিস বলার ভালো, সেটা হচ্ছে ওনাদের না, পুরোপুরি এই ভলভো সার্ভিসেই কিন্তু ডাইনামিক প্রাইজিং কিন্তু অ্যাপ্লিকেবল, বিশেষ করে বেসরকারি যেগুলোই, ফলে দামের ওঠা পড়া কিন্তু লেগেই থাকে। আমি যে ভাড়ায় যাত্রা করছি সেটা কিন্তু দুর্গাপুজোর সময় পাবেন না। ঘড়িতে এখন বাজে 10:53, এখন আমরা মধ্যমগ্রাম চৌমাথায়, আর সেখান থেকে আমাদের বাস একটু রুট চেঞ্জ করে চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। অর্থাৎ আমরা মধ্যগ্রাম থেকে বাঁদিকে নিয়ে সোজা চলছি কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। মুড়াগাছা যে জায়গা, সেখানে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো, তারপর আবার বড়জাগিয়াতে গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে উঠে যাব আমরা NH-12-এ। ধর্মতলা থেকে প্রায় 2 ঘন্টা লেগে গেল মধ্যমগ্রাম চৌমাথায় আসতে। এর কারণ বিভৎস জ্যাম। ঘড়িতে 11:03, আমরা পৌঁছে গেছি মুড়াগাছা মোড়ে।
যে রাস্তাটা সোজা চলে গেছে সোদপুরের দিকে, ডান দিকে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটা বাঁ দিকে সোজা চলে গেছে বেলঘড়িয়া। আমরা এখন যাবো ডান দিকে। একটা জিনিস দেখা যাক, 9400 এই মুড়াগাছা মোড় থেকে ওয়ারলাক্স মোড় যেতে কতক্ষণ সময় লাগে। এখন ঘড়িতে বাজে 11:04। দেখা যাক। ব্যারাকপুর 7 কিলোমিটার এখান থেকে। ব্যারাকপুর 4 কিলোমিটার। ওয়াও, ফ্যান্টাস্টিক। গাড়ি যাচ্ছে এখন তার সর্বোচ্চ স্পিডে 80-তে। একটা প্লাস। ব্যারাকপুর আর 2 কিলোমিটার। ঘড়িতে 11:11 আর আমরা জাস্ট ওয়ার্ল্ডস গেট পার হলাম। আসলে আমি অনেকদিন পর ব্যারাকপুরে আসছি। এই উপরে যে ব্রিজটা হয়ে গেছে আমি জানতামই না। যাই হোক, আর ব্যারাকপুর সম্বন্ধে বলতে গেলে আমার কাকার বাড়ি এখানে। আপনারা চেনেন অনুপমকে। অনুপম আমার সঙ্গে অনেক ট্যুর করেছে, বিশেষ করে অরুণাচল। ও আমার সঙ্গে গেছিল, দার্জিলিং গেছিল। বেশ হিট ভিডিও আছে ওর সঙ্গে আমার। তো অনুপমের বাড়ি এখানে ব্যারাকপুরে। টোটাল 586 কিলোমিটার এই যাত্রাপথে। আমাদের দুটো হল্ট আছে। একটা তো কৃষ্ণনগরে, যেটা এই ব্যারাকপুর থেকে প্রায় ওই 91 কিলোমিটার মতন। আর এখন গুগল দেখাচ্ছে সেই যাত্রা করতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা 40 মিনিট, মানে বেজে যাবে রাত 1টা। দেখা যাক। বাস কিন্তু আমাদের সর্বোচ্চ স্পিডেই যাচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। অনেকে ভিডিওতে বলেছিলেন যে রায়পুর ক্রুজারের একটা ভিডিওতে আমাকে বলেছিলেন যে ওটা খুব ধীমে তালে যায়। সেরকম নয়, প্রতিটা ভলভোতেই একটা স্পিড লিমিট থাকে, সেটা 80 কিলোমিটার প্রতি ঘন্টা। তো তার মধ্যেই কিন্তু বাস আপনাকে চালাতে হবে। দেখতে পাচ্ছি এসি টেম্পারেচার করা আছে 23, একদম ঠিকঠাক। দেখুন, বাঁদিকে গেলে ইচ্ছাপুর, সোজা গেলে কল্যাণী। কল্যাণী এখান থেকে হচ্ছে 22 কিলোমিটার। আমরা আছি এখন দক্ষিণ হাসনা বলে একটা জায়গায়। বাই দ্য ওয়ে, আমাকে যে প্যাটিসটা দিয়েছে এটা পনির প্যাটিস, খেতে খারাপ না, বেশ ভালো। ঘড়িতে এখন 11:40। আমরা পৌঁছেছি বড় জাগুলি যে চৌমাথা সেখানে, অর্থাৎ মধ্যমগ্রামে। আমরা যে NH-12-কে ছেড়ে এসেছিলাম, আবার সেই NH-12-কে এখানে ধরলাম। আপাতত ডালখোলা পর্যন্ত চলবে আমাদের এই NH-12 বরাবর জার্নি। আর রাস্তার অবস্থা কি দেখুন, যাটা অবস্থা, অনেক পটহোলস হয়েছে। দেখা যাক। দেখুন, এই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে কল্যাণী, কল্যাণী এমসের দিকে। আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে কৃষ্ণনগর, কৃষ্ণনগর হয়ে উত্তরবঙ্গের দিকে। এখন ঘড়িতে বাজে 11:42। এখন ক্রস করছি বিজয় টোল। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:45। এখন বাজে 11:54। এই জাস্ট চাকদা ক্রস করলাম।
রানাঘাট আর 10 কিলোমিটার, পায়রাডাঙ্গা মোড় 5 কিলোমিটার বাকি। ঘড়িতে এখন 12টা, আমরা পৌঁছে গেছি রানাঘাট। এরমভাবে বলা যায় যে স্প্ল্যানেড থেকে বাসটা ছেড়েছিল রাত্রি 9টায়, রানাঘাট পৌঁছলো রাত 12টায়। 3 ঘন্টা লেগে গেল স্প্ল্যানেড থেকে রানাঘাট পৌঁছতে। একটা জিনিস আপনাদের, এই যে টাইমটা বেশিরভাগ লেগেছে এটা হচ্ছে এই স্প্ল্যানেড থেকে বারাসাত বা মধ্যমগ্রাম চৌমাথা আসতেই যে টাইমটা লেগেছে বেশিরভাগটা। এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে ওঠার কারণ আরেকটা এটাও যে এসপ্ল্যানেড থেকে আপনার 1 নম্বর পর্যন্ত জার্নিটা বেশ বোরিং, এত থেমে থেমে আসে, প্রচণ্ড জ্যামের মধ্যে পড়ে। আর সন্ধেবেলা হলে তো কথাই নেই, স্প্ল্যানেড জেলে গেলে আমার ভাড়া পড়তো প্রায় 200 টাকার ওপরে উবের বাইকে, সেখানে আমার 84 টাকায় মিটে গেছে। ঘড়িতে এখন 12টা 15, আমরা পৌঁছে গেছি ফুলিয়াতে। বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে ফুলিয়া, আর সোজা রাস্তা চলে যাচ্ছে কৃষ্ণনগর। এখন 12টা 15 বাজে, আমি একটু জিরিয়ে নিই, একদম কথা হচ্ছে কৃষ্ণনগরে পৌঁছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:30, আমরা পৌঁছেছি সেই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এর আগে যখন 1টা নাগাদ দেখাচ্ছিল বাসটা পৌঁছবে আমাদের কৃষ্ণনগর, কিন্তু আমরা পৌঁছে গেলাম তাড়াতাড়ি, 12:30টার মধ্যে পৌঁছে গেছি। দাদা খুব ভালো চালিয়েছে। আমাদের অনেক আগে এসেছিল ইজি রাইড বাসটা, সেটা এখন এখানে দাঁড়িয়ে আছে। আর বাসের ভিড় এখানে শঙ্কর হোটেলে, ফেমাস জায়গা এটা শঙ্কর হোটেল। শঙ্কর হোটেলের মেনু দেখুন, এই চিকেন পকোড়া 8 পিস 80 টাকা, চাউমিন যদি খেতে চান এগ চাউমিন 130 টাকা, ভেজিটেবল ফ্রাইড রাইস 100 টাকা, চিলি চিকেন 6 পিস 120 টাকা। আরও আছে সবজি রাইস মিল 80 টাকা। আচ্ছা, ডিম রুটি 60 টাকা। আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে ডাল ফ্রাই রুটি 100 টাকা, এগ তরকা হচ্ছে 80 টাকা। এই ওদের ফোন নাম্বার শঙ্কর হোটেলের, আর এই হচ্ছে ওদের খাওয়া দাওয়ার প্রাইস। শঙ্কর ভান্ডারে এত খাবার দাবার দেখে আমারও খিদে পেয়ে গেল, বাড়ি থেকে আমি খেয়ে এসেছি তো নিয়ে নিচ্ছি এখানে ছানার পায়েসটা। এটা 100 গ্রাম নিল হচ্ছে 40 টাকা। এই একটু খেয়ে দেখি কেমন, দারুণ খেতে, টপ ক্লাস, একদম টপ ক্লাস, দুর্ধর্ষ খেতে এটা। এই ভাইয়ের সঙ্গে এখন দেখা হয়ে গেল। ভাইয়ের বাড়ি কোথায়? কালিয়াচক। ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো। কালিয়াচক আমার হোটেল আছে। হোটেল আছে, আর থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য। তুমি দেখো, কমেন্ট করো কিন্তু। আমি হোটেলে চালাবো ভিডিও, এই আমার টিভিতে। আচ্ছা চালাও, তোমাকে দেখা যাবে তাহলে। এলসিডি টিভি আছে। ওকে, কি কোথায় হোটেলটা? আমার কালিয়াচক থেকে 2 কিলোমিটার, মথাবাড়ির লাইন যেটা। আচ্ছা, কত বড় হোটেল? হ্যাঁ, বড় হোটেল, খাবার হোটেল, পাপ্পু হোটেল। পাপ্পু হোটেল, ঠিক আছে। এটা স্টোর করা থাকলো, যদি কোনোদিন ভবিষ্যতে সুযোগ হয় অবশ্যই তোমার হোটেলে যাবো, ঠিক আছে। ওইদিকে হয়তো কোনো কারণে গেলাম, অবশ্যই মনে, তুমি আমার কথা মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। সাবস্ক্রাইব করলাম। আচ্ছা ঠিক আছে, দেখবো আমি। আচ্ছা কমেন্ট করো কিন্তু। ওকে, চাটা কেমন? ভালো? চাটা ভালো। হ্যাঁ, ওকে। আমাদের বাস ছাড়ার জন্য প্রস্তুত, এই যে চলে এসছে। আর এই হচ্ছে শঙ্কর হোটেল, দূর থেকে দেখাচ্ছি। একটা বিশাল বড় পার্কিং লট, বিশাল বড়, ম্যাসিভ। একটা হবে যে 8, আমরা রওনা দিলাম শিলিগুড়ির দিকে। এর পরবর্তী আমাদের হল্ট হতে চলেছে গাজলে। এর মধ্যবর্তী আমরা অতিক্রম করব ফারাক্কা ব্যারেজ। ওই জায়গাটা নিয়ে একটু সংশয় আছে, কারণ ওখানে প্রচণ্ড জ্যাম হচ্ছে। এর আগের দিন যখন ফিরেছিলাম এনবিএসটিসির ভলভো করে, বেশ জ্যাম ছিল। আবারও একটু বিশ্রাম দরকার, ঘুম ঘুম পাচ্ছে। খুব শিগগিরই আবারও আপডেট দেবো। ঘড়িতে বাজে 3:07, আমরা মুর্শিদাবাদে পৌঁছে গেছি। আমরা খুব শিগগিরই ফারাক্কা ব্রিজ ক্রস করব।
3:30 বাজে। আমরা এখন ধুলিয়ান ক্রস করছি, খুব শীঘ্রই আসবে হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এখন ঘড়িতে বাজে 3:51, আমরা ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। ফরাক্কাবাদ নির্মাণের অন্যতম কারণ ছিল কলকাতা বন্দরের যে নাব্যতা হ্রাস হচ্ছিল সেটাকে বাধা দেওয়া, আর অবশ্যই হুগলি রিভারে জল সরবরাহ ঠিক রাখা। এই বাঁধের দৈর্ঘ্য হচ্ছে 2.24 কিলোমিটার। এই বাঁধের গেট আছে 109টি। এই বাঁধের কাছাকাছি একটি থার্মাল পাওয়ার সেন্টার আছে, যেটা এনটিপিসি দ্বারা নির্মিত। এই বাঁধই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াত আরও মসৃণ করেছে। বর্তমানে এই বাঁধের পাশে আরেকটি ব্রিজ নির্মাণ হচ্ছে, আশা করছি এটা খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই যে লেনটা দিয়ে আমরা যাচ্ছি, এদিক দিয়ে একই সরু লেনের মধ্যে আপ ডাউন দুটোই হচ্ছে, বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং যানজটও হয়ে থাকে। আজ সৌভাগ্যবশত সেরকম কোনো যানজট নেই। আবারও একটু নিদ্রার দেশে চলে যাই, শরীরটা একটু ঝিমুনি ঝিমুনি লাগছে। এখন ঘড়িতে বাজে 4:50, আমরা মালদা ক্রস করছি। ভোরের আলো ফুটতে শুরু করেছে, চমৎকার লাগছে বাইরেটা। ঘড়িতে বাজে প্রায় 5টা। ঘড়িতে বাজে এখন 5:13। আমরা উপস্থিত হয়েছি রায়গঞ্জ টোলে। প্রায় 5:30 বাজে। আমরা এখন গাজল হোটেলে দাঁড়িয়ে আছি। এখানে গাজল বলে একটা জায়গায়, যেটা বলার এখান থেকে শিলিগুড়ি প্রায় বলছে 250 কিলোমিটার, আর এখান থেকে ডালখোলা 90, আর এখান থেকে ডালখোলা হচ্ছে 90 কিলোমিটার। আমাদের পৌঁছানোর সময় হচ্ছে ওই সকাল 9টা নাগাদ শিলিগুড়িতে। আমরা যেখানে দাঁড়ালাম সেটা হচ্ছে গাজল। এই গাজলের সকালবেলার প্রকৃতিকে একবার দেখবো আমার চিড়িয়ার চোখ দিয়ে। চলুন তাহলে। I'm catching pains and it's getting late while I watch you waving goodbye. It's never fair how you disappear, though I volunteered my whole life. Don't know what else ever hurt me like you. Still it breaks my heart to let go. Keep coming back here where everything breaks, and I want you to know I took a little wave right back. I realize you're not that nice. I took a little dance and smile. Never mind, I'm alright. Meet you in the stars, we got nothing to hide. There'll be no big surprises like we used to. Got nothing to talk about, it's all perfect, it's all good for tonight. But around and round don't know where I'll end up. 9400 হোক 9600, ভলভোই
কিছু কিছু খানাখন্দে পড়ছে, কিন্তু বোঝাই যাচ্ছে না। এর সাসপেনশন এত ভালো, এর মধ্যে এয়ার সাসপেনশন ইউজ করা হয়, দুর্দান্ত। বোঝাই যাচ্ছে না যে কোনো খানাখন্দে বাস পড়ছে। এই বাস সম্বন্ধে যদি তথ্য দেওয়া হয় তাহলে এটা মোটামুটি 13.5 মিটার মতো লম্বা। এতে সিট ক্যাপাসিটি আছে ওই 47টা মতন, কিন্তু এটাকে করা হয়েছে 45 মতো। B8-এ সাধারণত দুটো মডেল হয়, যেটা বাসের লেন্থ অনুযায়ী, সেটা হচ্ছে একটা 13.5 মিটার আর এটা হচ্ছে 12 মিটার। এটা হচ্ছে 13.5 মিটারে। এখন পড়তে বাজে 5:56। আমরা আছি এখন ইটাহারে। আর আমরা এখন ক্রস করছি কামারি রিভার। এইটা ঘড়িতে এখন 6:30। আমরা পৌঁছেছি রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে। এখান থেকে শিলিগুড়ি এখনো প্রায় 162 কিলোমিটার। ठीक है। हाँ আমরা এখন যাচ্ছি সায়দাবাদ দিয়ে, পাশে চা বাগান। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে প্রায় 9টা। যেটা বলার সেটা হচ্ছে, যখন থেকে বিহারে ঢুকেছি ডিজেল হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে, আকাশ মেঘলা। আশা করছি আধা ঘন্টা লাগবে শিলিগুড়ি পৌঁছাতে পর্যন্ত। এই দেখুন, এদিকে দেখলে চা বাগান পুরো। This is as good a day as any to start the rebuilding of life. The roads that lay open are many when the old one's gone under the knife. And I can feel the sun on my skin, beginning to thaw from within. Today and not tomorrow, there's no time to borrow. Today is a good day to live. এখন 9টা, আর সামনে উপস্থিত আমাদের ঘোষপুকুর টোল। এখান থেকে শিলিগুড়ি এখনো প্রায় 22 কিলোমিটার। To see the horizon and the far. Excuses were 2 for a penny, but they've all gone out the window of this car. And when I feel the wind on my face, all that ever was is a rise. 10টা বেজে কিছু মিনিট হয়েছে। এই জাস্ট শিলিগুড়িতে পৌঁছলাম, প্রায় 12 ঘন্টা লেগেছে। আমি কালকে 10:21 মধ্যে বাসে উঠেছিলাম। যাই হোক, বাসের সার্ভিস সম্বন্ধে যদি প্রথমে বলা যায়, স্টাফ দুর্দান্ত। স্টাফ বিহেভিয়ার নিয়ে কোনো কথা হবে না। বাসের জার্নি ক্ষেত্রে কিন্তু স্টাফ বিহেভিয়ারটা খুব মাইনে রাখেন। 2 নম্বর, বাস ঠিকঠাক, খুব যে আহামরি সেরকম না, আবার খারাপও না। ভলভোর যে আরাম সে তো আছেই,
কিন্তু যেটা সিটটা একটু ভালো হলে ভালো হতো। এটা ব্যাপারটা আগের সপ্তাহে যখন আমি ডলফিনে গেছিলাম, ডলফিনের সিট এর থেকে বেটার ছিল। সর্বোপরি কোনো জার্কিং বা এসির সমস্যা হয়নি, সাসপেনশন খুব ভালো কাজ করেছে। আর যেটা ছিল বিভিন্ন জায়গায় রাস্তা প্রচণ্ড খারাপ আর জ্যাম তো ছিলই। সবচেয়ে আমার ভালো লেগেছে এই জার্নির পথে এনাদের স্টাফদের বিহেভিয়ার, কোনো কথা হবে না, দারুণ। জলের বোতল দিয়েছে, প্লাস এনাদের স্ন্যাক্স দিয়েছে, যাই হোক খাওয়া দাওয়া বলতে গেলে ঠিকঠাক। পরবর্তী ক্ষেত্রে আসবে আমার উত্তরবঙ্গের যাত্রা, যে কারণে সেখানকার দুর্দান্ত একটা প্রপার্টির হদিশ, সঙ্গে কিছু জায়গার ঘোরার গল্প। ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।